হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সবার প্রিপারেশন খুব ভালো চলছে। তো আমরা যে ইতিহাসের সিরিজটা চালু করেছিলাম, তো এটা তার নেক্সট ভিডিও, পরবর্তী ভিডিও এটা। আজকে আমরা পোস্ট গুপ্তা থেকে আর্লি মেডিয়েভেল অবধি কভার করব আজকের এই ভিডিওতে, মানে গুপ্ত পরবর্তী যুগ থেকে মেডিয়েভেলের আগে অবধি, মানে ইসলামিক ইনভেশনের আগে অবধি আমরা কভার করব এই ভিডিওতে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো গুপ্তাদের পরাজয়ের পর বেশ কিছু ছোটোখাটো শক্তির উদ্ভব হতে শুরু করে। তো গুপ্তাদের সমসাময়িকী আরেকটি শক্তি ছিল, সেটা হলো ওয়াকাটাক রাজবংশ বা ওয়াকাটাক শক্তি। আর এই ওয়াকাটাক এদের তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এদের সাম্রাজ্যটা এই ভারতের মধ্যভাগে বা এই বর্তমানে যে মহারাষ্ট্র বিদর্ভ অঞ্চল এবং মধ্যপ্রদেশের কিছু অঞ্চল, সেই এলাকা জুড়ে এই ওয়াকাটাক কিংডমের বা ওয়াকাটাক বংশের রাজত্ব কিন্তু ছিল। এরা গুপ্তাদের সমসাময়িক ছিল। ওয়াকাটাক রাজবংশের সম্পর্কে একটু আমরা জেনে নিই। এরা 250 থেকে 500 খ্রিস্টাব্দ অবধি কিন্তু রাজত্ব করেছিল। 250 থেকে 500 খ্রিস্টাব্দ অবধি কিন্তু, মানে মোট 250 বছর অবধি কিন্তু এরা কিন্তু শাসন করেছিল। আর এরা ছিল সাতবাহনদের সামন্ত, ফিউডেটরিজ অফ সাতবাহনাস। সাতবাহনদের সামন্ত ছিল এরা। ওয়াকাটাক রাজবংশের কিছু বিখ্যাত শাসকদের সম্পর্কে আমরা দেখে নিই। একজন বিখ্যাত শাসক ছিল ওয়াকাটাক রাজবংশের প্রথম প্রভরসেন বা প্রভরসেন 1। তিনি রাজত্ব করেছিলেন 270 থেকে 330 খ্রিস্টাব্দ অবধি। আর তার উপাধি ছিল সম্রাট, ধর্ম মহারাজ, হরিত্রীপুত্র ইত্যাদি। আর অন্যান্য গুরুত্বপূর্ণ শাসক যারা ছিল তারা হলো প্রথম রুদ্রসেন, দ্বিতীয় রুদ্রসেন। দ্বিতীয় রুদ্রসেন খুব ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী গুপ্তার সঙ্গে এই দ্বিতীয় রুদ্রসেনের বিবাহ হয়েছিল। তারপর প্রবরসেন 3 বা তৃতীয় প্রবরসেন, যার আর এক নাম ছিল দামোদর সেন, তিনি প্রবরপুর নামক এক নগরী প্রতিষ্ঠা করেছিলেন। তারপর সর্বসেন এবং হরিসেন। হরিসেন ছিল এই বংশের সর্বশেষ শাসক। তো গুপ্তদের যাওয়ার পর, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর কিছু ছোটো ছোটো মানে আঞ্চলিক শক্তির উদ্ভব হতে শুরু করে। এবং তারপর সবথেকে বড় শক্তি যার উদ্ভব হয় সেটা হলো পুষ্যভূতি বংশ বা হর্ষবর্ধন। যার পুষ্যভূতি বংশ সবথেকে, হর্ষবর্ধন বংশ বলা হয় কারণ পুষ্যভূতি বংশের সবথেকে শ্রেষ্ঠ শাসক ছিল হর্ষবর্ধন। তিনি থানেশ্বরের পুষ্যভূতি বংশের একজন রাজা ছিলেন। আর তিনি তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করে। তাকে উত্তরা পথনাথও বলা হতো। হর্ষবর্ধন নিজে একজন দক্ষ লেখক ছিলেন। হর্ষবর্ধন সম্পর্কে পরে আমরা পড়ব। হর্ষবর্ধন, বাদামি, চালুক্য এবং পল্লব রাষ্ট্রকূট সবার ব্যাপারেই পড়ব। তো চলো হর্ষবর্ধনের ব্যাপারে ডিটেলসে আমরা দেখে নিই। পুষ্যভূতি রাজবংশের সবথেকে শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন রাজত্ব করেছিল 606 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ অবধি। তিনি পুষ্যভূতি বংশের সন্তান ছিলেন এবং তার পিতার নাম ছিল প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের পুত্র ছিলেন তিনি। তিনি রাজধানী পরিবর্তন করেছিলেন। পুষ্যভূতিদের মূল ক্যাপিটাল ছিল থানেশ্বর। আর তিনি এই থানেশ্বর থেকে কিন্তু কনৌজে নিজের তোমার যেই ক্যাপিটাল আছে সেটা স্থানান্তরিত করা, কারণ কনৌজ ছিল গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত একটা খুব উর্বর জায়গা। এবং এই কনৌজে কিন্তু পরে গিয়ে তোমার এই পুরো উত্তর ভারতের একটা মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর একে নিয়ে ত্রিশক্তি সংগ্রামও হয়েছিল। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। তিনি শিলাদিত্য নামেও পরিচিত ছিলেন। তারপর তো যুদ্ধ এবং সামরিক অভিযান সম্পর্কে একটু আমরা জেনে নিই। নর্মদার যুদ্ধ হয়েছিল 620 খ্রিস্টাব্দে। এটা খুব ইম্পর্টেন্ট। 620 খ্রিস্টাব্দে যে নর্মদার যুদ্ধ হয়েছিল নর্মদা নদীর তীরে, সেইখানে চালুক্য বংশের মহান রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে কিন্তু হর্ষবর্ধন পরাজিত হয়। এই জন্য কিন্তু হর্ষবর্ধন কিন্তু নিজের সাম্রাজ্যকে দক্ষিণাত্যের দিকে সম্প্রসারিত করতে পারেনি। আইহোল প্রশস্তিতে, আইহোল শিলালিপি থেকে জানা যায় যে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। তারপর গৌড় এবং মগধ অভিযান। হর্ষবর্ধনের সমসাময়িক একজন শাসক ছিলেন বাংলার বা গৌড়ের রাজা শশাঙ্ক। নিজের প্রথম অভিযানে তিনি গৌড়ের বিরুদ্ধে সফল হতে পারেননি, তবে তার দ্বিতীয় অভিযানে হর্ষবর্ধন মগধ এবং শশাঙ্কের সাম্রাজ্যকে জয় করে নেন। পরবর্তীতে গৌড় যে পুরো অঞ্চলটা, সেই গৌড় অঞ্চল হর্ষবর্ধন নিজের মধ্যে এবং কামরূপের রাজা ভাস্কর বর্মনের মধ্যে বিভক্ত হয়ে যায়, দুভাগে ভাগ হয়ে যায়। তারপর হর্ষবর্ধনের রাজ্যের সীমানা একটু আমরা দেখে নিই কত দূর বিস্তৃত ছিল। উত্তরে দেখো ওই হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে পাঞ্জাব, হিমালয়ের পাদদেশ, তারপর তোমার পূর্ব দিকে বাংলা, উড়িষ্যা, আর দক্ষিণে নর্মদা নদী, বিন্ধ্য পর্বত অঞ্চল বা নর্মদা নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল এই হর্ষবর্ধনের তোমার সাম্রাজ্য। কারণ
দক্ষিণ এসে পুলকেশীর কাছে পরাজিত হয়ে গিয়েছিল, সেজন্য দক্ষিণ আর সম্প্রসারিত হতে পারেনি। তবে কিন্তু হর্ষবর্ধন তার সময়কালে কিন্তু উত্তর ভারতের একজন খুব শক্তিশালী রাজা ছিল। এবার হর্ষবর্ধনের সময় ধর্ম, সংস্কৃতি এবং সাহিত্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। হিউয়েন সাং কিন্তু এই হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিল। হিউয়েন সাং চীন থেকে এসেছিল। হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি এই চীনা বিখ্যাত চৈরম পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন, যাকে বলা হয় যাত্রীদের রাজপুত্র বা প্রিন্স অফ ট্রাভেলার। সেটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। হিউয়েন সাংকে কিন্তু প্রিন্স অফ ট্রাভেলার বলা হয়। আর এই হিউয়েন সাংয়েরই সম্মানে কিন্তু কনৌজে তিনি হর্ষবর্ধন একটি বিরাট ধর্মীয় সভা বা কনৌজ অ্যাসেম্বলি আয়োজন করেছিলেন। হর্ষবর্ধন কী করতো, প্রয়াগে প্রত্যেক 5 বছর অন্তর প্রয়াগ, যেটা এলাহাবাদ বা এখন তো প্রয়াগরাজ হয়ে গেছে নাম, সেখানে কিন্তু একটা ধর্মীয় উৎসবের আয়োজন করতো এবং সেখানে তিনি প্রচুর দান পুণ্য করতেন। তাই জন্য তার সময় প্রয়াগের মেলা খুব বিখ্যাত ছিল। আর নালন্দা মহাবিহারে তিনি নালন্দা একটি বিশাল বৌদ্ধিস্ট মঠ বা মনেস্ট্রি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি কীরকম ছিল, তিনি সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধা এবং উদারতা দেখাতেন। তিনি বহু বিশ্রামাগার, হাসপাতাল নির্মাণ করেন এবং ব্রাহ্মণ, বৌদ্ধ এবং জৈন প্রতিষ্ঠানগুলিকে অনেক অনুদান দেন। তারপর তার বিদেশ নীতি কীরকম ছিল, হর্ষবর্ধন কিন্তু 641 খ্রিস্টাব্দে চীনা সম্রাটের দরবারে একজন দূতকে পাঠিয়েছিলেন। বিনিময়ে চীনের সম্রাটের পক্ষ থেকে একজন দূত কিন্তু তার দরবারে এসেছিল। মানে চীনা সম্রাটের সাথে কিন্তু হর্ষবর্ধনের দূতের আদান প্রদান হয়েছিল। আর তার দরবারি কবি কী ছিল, তার রাজসভায় একজন বিখ্যাত কবি ছিলেন, তার নাম ছিল বাণভট্ট, যিনি হর্ষচরিত এবং কাদম্বরী রচনা করেছিলেন। হর্ষবর্ধনও কিন্তু খুব বড় রাইটার ছিল, লেখক ছিল। হর্ষবর্ধনের নিজস্ব রচনা হলো, এই হর্ষবর্ধন যেটা বলেছে, একজন উচ্চমানের সাহিত্যিক ছিলেন এবং তিনি 3টি বিখ্যাত নাটক লিখেছিলেন, প্রিয়দর্শিকা, রত্নাবলী এবং নাগানন্দ। খুব 3টি নাটকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হর্ষবর্ধন লিখেছে এবং বারবার পরীক্ষায় প্রশ্ন আসে এই 3টে নাটক থেকে। কে লিখেছেন? প্রিয়দর্শিকা বা হর্ষবর্ধনের লেখা 3টি নাটকের নাম কি? মনে রাখবে, প্রিয়দর্শিকা, রত্নাবলী এবং নাগানন্দ। আর 647 খ্রিস্টাব্দে কিন্তু হর্ষবর্ধন মারা যায়। তার সময় কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ তোমার পোস্ট সম্পর্কে দেখে নিই। মোটামুটি এগুলো কিন্তু গুপ্তদের মতোই ছিল, গুপ্তদের যেরকম ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট সেরকমই ছিল। সিংহনাদ, এটা একটু আলাদা। সিংহনাদ সশস্ত্র বাহিনীর প্রধানকে বলা হতো সিংহনাদ। অমাত্য বলা হতো রাজস্ব এবং অর্থমন্ত্রীকে, যেটা গুপ্ত যুগেও ছিল। উপরিকা প্রাদেশিক প্রধান বা রাজ্যপাল, গভর্নর। দণ্ডপাশিকা, পুলিশ কর্মকর্তাকে বলা হতো দণ্ডপাশিকা। বৃহদেশ্বর বলা হতো অশ্বারোহী বাহিনী, ক্যাভেলরির যে প্রধান, অশ্বারোহী বাহিনীর প্রধান, তাকে বলা হতো বৃহদেশ্বর। আর পলাধিকৃত কাকে বলা হতো? সেনাধ্যক্ষ বা কমান্ডারকে, সেনার যে অধিপতি তাকে বা কমান্ডারকে বলা হতো পলাধিকৃত। স্কন্দগুপ্ত বা কটুক, এটা হলো হস্তি বাহিনীর প্রধানকে বলা হতো স্কন্দগুপ্ত বা কটুক। আয়ুক্তক, সাধারণ কর্মকর্তাকে এদের বলা হতো আয়ুক্তক। আর মহাসন্ধি বিগ্রহিকা, জানো তোমরা সবাই মহাসন্ধি বিগ্রহিকা কাকে বলা হয়? তারা যুদ্ধ শান্তি বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার প্রধান যে কর্মকর্তা, তাদের বলা হতো মহাসন্ধি বিগ্রহিকা। এবার হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজ দখলের জন্য ভারতের 3টি শক্তিশালী রাজবংশের মধ্যে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ চলেছিল, প্রায় 200 বছর ধরে চলেছিল এই যুদ্ধ। সেটাকে কিন্তু ত্রিপক্ষীয় সংগ্রাম বলা হয়। এই যুদ্ধ কাদের মধ্যে চলেছিল? তোমার বাংলা বিহারের যারা রাজা ছিল, পাল বংশ, বাংলার শাসক, প্রতিহার বংশ, অবন্তী এবং পশ্চিম ভারতের শাসক ছিল এরা, গুর্জর প্রতিহার। এই যে পাল ভারতের পূর্ব দিকে শাসক ছিল। আর দক্ষিণাত্যে ছিল রাষ্ট্রকূট, দক্ষিণাত্যের শাসক রাষ্ট্রকূট। এই 3টে শক্তির মধ্যে বহু বছর ধরে, 200 বছর ধরে প্রায় এই যুদ্ধ চলেছিল, ত্রিপক্ষীয় সংগ্রাম চলেছিল। কারণ কী ছিল এই ত্রিশক্তি সংগ্রামের? কারণ ছিল কনৌজ। কারণ কনৌজ ছিল সেই সময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র এবং গঙ্গা উপত্যকার উর্বর বাণিজ্য পথ নিয়ন্ত্রণের চাবিকাঠি ছিল এই কনৌজ। পাল রাজা ধর্মপাল, প্রতিহার রাজা বৎসরাজ পাল রাজা ধর্মপাল এবং প্রতিহার রাজা বৎসরাজের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়। তারপর রাষ্ট্রকূট রাজা ধ্রুব উত্তর ভারত অভিযানে এসে পাল প্রতিহার উভয়দেরই পরাজিত করেন, কিন্তু তিনি থাকতে পারেননি এই কনৌজে, কারণ তার সাম্রাজ্যে কিছু আভ্যন্তরীণ সমস্যার জন্য তাকে আবার দাক্ষিণাত্যে ফিরতে হয়। ফাইনাল রেজাল্ট কী ছিল? দীর্ঘ যুদ্ধের ফলে 3টি বংশই সামরিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত প্রতিহাররা কনৌজের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সফল হয়েছিল। এবার আমরা একটু দক্ষিণ ভারতে যে 3টে শক্তিশালী রাজবংশ ছিল তাদের ব্যাপারে জেনে নিই। চোলা, পান্ডিয়া এবং চেরা। সবার প্রথম আমরা
চোল সাম্রাজ্য সম্পর্কে দেখব, চোল এম্পায়ার সম্পর্কে। বিজয়ালয় চোল ছিল এই চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি 850 খ্রিস্টাব্দে পাণ্ড্য এবং পল্লবদের দুর্বলতার সুযোগ নিয়ে তাঞ্জোর দখল করেন আর এই চোল বংশের প্রতিষ্ঠা করেন। তার সময় ক্যাপিটাল ছিল তাঞ্জোর এবং পরবর্তীকালে গঙ্গাইকোন্ড চোলপুরম কিন্তু চোলেদের রাজধানী হয়। এমব্লেম, চোলেদের রাজকীয় প্রতীক কী ছিল? বাঘ বা টাইগার ছিল চোলেদের রাজকীয় প্রতীক। চোলেদের কিছু শ্রেষ্ঠ শাসকদের সম্পর্কে দেখে নিই। রাজরাজ চোল ওয়ান, তিনি চোল সাম্রাজ্যের প্রকৃত বিস্তার ঘটান। তিনি উত্তর শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কার যে উত্তর ভাগ সেটা জয় করেন এবং মালদ্বীপ দখল করেন। তিনি তাঞ্জোরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। তারপর হলো রাজেন্দ্র চোল ওয়ান, তিনি রাজরাজের যোগ্য পুত্র ছিলেন এবং তিনি পুরো শ্রীলঙ্কা জয় করে ফেলেন। রাজরাজ কী করেছিল? শুধু শ্রীলঙ্কার উত্তর অংশটা দখল করেছিল, তার ছেলে রাজেন্দ্র চোল পুরো শ্রীলঙ্কা জয় করে ফেলেছিল। তিনি বাংলার পাল রাজবংশের প্রথম মহিপালকেও পরাজিত করেছিলেন এবং মহিপালকে পরাজিত করে তিনি গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন। তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় জয় করতে নিজের নৌবাহিনীকে পাঠিয়েছিলেন। মানে দক্ষিণ পূর্ব এশিয়া বলতে বর্তমান ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া, যেখানে শ্রীবিজয় সাম্রাজ্যের শাসন চলছিল, সেখানে কিন্তু তিনি নৌবাহিনী পাঠিয়েছিলেন। আর চোলরা তাদের এই বিখ্যাত এবং শক্তিশালী নৌবাহিনীর জন্যই কিন্তু খুব পরিচিত ছিল, খুব ফেমাস ছিল সেই সময়। চোলদের শাসন ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে যদি দেখে নিই, চোলদের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত। বিশেষ করে তাদের লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসন ছিল খুব উন্নত ধরনের। সাম্রাজ্যকে তারা কয়েকটি ভাগে ভাগ করেছিল, যেমন মণ্ডলমের মানে হলো প্রভিন্স বা প্রদেশ। ভালানাদুসের মানে হলো কমিশনারি। প্রদেশগুলোকে আবার ফার্দার কমিশনারিতে ভালানাদুসে বিভক্ত করা হয়েছিল। কমিশনারিকে আবার নাদুস বা জেলা বা ডিস্ট্রিক্টে বিভক্ত করা হয়েছিল। তারপর তার থেকেও নিচে ছিল যেটা গ্রামের সমষ্টি, কয়েকটি কুররাম মানে হলো গ্রামের সমষ্টি। কয়েকটি কুররাম নিয়ে গঠিত হতো নাদুস নিয়ে গঠিত হতো ভালনাদুস। তারপর ছিল প্রভিন্স বা মণ্ডলম। ভিলেজ অ্যাসেম্বলি ছিল খুব ইম্পর্টেন্ট এদের ভিলেজ অ্যাসেম্বলিটা। উত্তরামেরু শিলালিপি থেকে বা উত্তরামেরু ইনস্ক্রিপশন থেকে চোলাদের গ্রাম শাসন সম্পর্কে জানা যায়। তাদের মূলত দু ধরনের সভা ছিল গ্রাম। একটা ছিল উর, যেখানে সাধারণ গ্রামবাসীদের নিয়ে গঠিত একটা সভা ছিল উর, আর একটা ছিল সভা বা মহাসভা, যেটা ছিল ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত স্বায়ত্তশাসিত গ্রাম। ঠিক আছে, উর যেই সভাটি ছিল সেটাই সাধারণ মানুষ যেতে পারত, আর যেটা সভা বা মহাসভা নাম ছিল যার, সেখানে শুধু ব্রাহ্মণরা যেতে পারত এবং ব্রাহ্মণদের দ্বারা শাসিত গ্রামে এই সভা বা মহাসভা দেখা যেত। চোল নৌবাহিনী এবং বাণিজ্য। চোলরা ছিল ভারতের প্রথম শক্তি যারা একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছিল। এর আগে কিন্তু কারোর অত শক্তিশালী নৌবাহিনী ছিল না। বঙ্গোপসাগরে তাদের প্রভাব এতটাই ছিল যে তাদের বঙ্গোপসাগরকে বলা হতো চোলা লেক বা চোলাদের হ্রদ বলা হতো। দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের সাথে তাদের বিশাল ব্যবসা বাণিজ্য চলত। তাদের সময় কিন্তু শিল্প এবং স্থাপত্য খুব এক শিখরে পৌঁছে গিয়েছিল। চোলরা দ্রাবিড় স্থাপত্য শৈলীকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আমরা জানি সাউথ ইন্ডিয়ায় যে সমস্ত স্থাপত্য শৈলী দেখা যায় সেগুলো দ্রাবিড় শৈলীর অন্তর্ভুক্ত। স্কাল্পচার, চোল আমলের সবথেকে বিখ্যাত শিল্পকর্ম হলো ব্রোঞ্জের তৈরি নটরাজ মূর্তি, যেটা লস্ট ওয়ার্কস প্রসেসে তৈরি। আর টেম্পল, তাদের সময় তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির এবং গঙ্গাইকোন্ড চোলপুরম মন্দির, যে দুটো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, এই দুটো মন্দির কিন্তু চোলেদের সময় নির্মিত হয়। এই যে দেখো, এটা হলো বৃহদেশ্বর টেম্পল, থাঞ্জাভুর বা তাঞ্জোরে অবস্থিত। কে বানিয়েছিল এটা? বিল্ড বাই রাজরাজ চোল ওয়ান। তো মনে থাকবে, থাঞ্জাভুরের যে বৃহদেশ্বর টেম্পল সেটা কিন্তু রাজরাজ চোল ওয়ান বানিয়েছিল, প্রথম রাজরাজ চোল। আর গঙ্গাইকোন্ড চোলপুরম এই মন্দিরটা বানিয়েছিল রাজেন্দ্র চোল ওয়ান। তো একবার তাদের দক্ষিণ ভারতে এই দেখতে পাচ্ছ কেরালা তামিলনাড়ু জুড়ে ছিল চিরাদের রাজত্ব। চোলাদের রাজত্ব ছিল ওই অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর অংশ। এইগুলো এই বর্তমান এই জায়গাটায় কিন্তু চোলাদের শাসন ছিল। আর একদম দক্ষিণের দিকে ভারতের শেষ ভাগ যেই জায়গাটা, সেখানে পাণ্ড্যদের রাজত্ব ছিল, পান্ডিয়া। তো এই তিন রাজাদের কিন্তু একসাথে মুভেন্দার বলা হতো, 3 ক্রাউন কিংস দ্য মুভেন্দার্স বলা হতো কালেকটিভলি, একসাথে তাদের মুভেন্দার বলা হতো। আর এদের সময় কত বছর ধরে শাসন করেছিল? 3rd সেঞ্চুরি BC, খ্রিস্টের জন্মের
300 বছর আগে থেকে শুরু করে 13 থেকে 14 শতাব্দী অবধি, 1300 থেকে 1400 খ্রিস্টাব্দ অবধি কিন্তু এরা শাসন করেছিল। এবার পান্ডিয়া ডাইনেস্টি সম্পর্কে একটু জেনে নিই। পাণ্ড্যরা ভারতের 3টি প্রধান প্রাচীন তামিল রাজবংশ, যাদের নাম ছিল মোভেনজার, তাদের একটা অন্যতম ডাইনেস্টি ছিল এই পান্ডিয়া ডাইনেস্টি। অপর দুটি ছিল চোল এবং চেরা। ভৌগোলিক অবস্থান কী ছিল? বর্তমানে দক্ষিণে যে তামিলনাড়ু এবং কেরালা কিছু অংশ নিয়ে তাদের রাজ্য গঠিত ছিল। এদের প্রধান রাজধানী ছিল ঐতিহাসিক মাদুরাই। মাদুরাই কিন্তু ছিল এদের রাজধানী, এবং উপকূলীয় রাজধানী, দুটো রাজধানী ছিল, ঠিক আছে। একটা ছিল মাদুরাই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, আর একটা ছিল কোস্টাল ক্যাপিটাল বা উপকূলীয় রাজধানী, সেটার নাম ছিল কোরকাই। মনে রাখবে মাদুরাই, কোরকাই, এই দুটো ছিল পান্ডিয়াদের রাজধানী। রাজকীয় প্রতীক এমব্লেম কী ছিল? রয়্যাল এমব্লেম। যমজ মাছ বা টুইন ফিশ, যমজ মাছ, দুটো মাছ বা টুইন ফিশ ছিল পান্ডিয়া ডাইনেস্টির রয়্যাল এমব্লেম বা রাজকীয় প্রতীক। এদের অর্থনীতি কীরকম ছিল? অর্থনীতি এবং মুদ্রা, মুক্তা বাণিজ্য, এরা পার্লস বা মুক্তার বাণিজ্যের জন্য খুব বিখ্যাত ছিল। পান্ড্যরা তাদের চমৎকার এবং মূল্যবান মুক্তা বা পার্লের বাণিজ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। তামিলনাড়ুর উপকূলীয় মান্নার উপসাগর থেকে এই মুক্তা সংগ্রহ করা হতো। আর তারা আন্তর্জাতিক বাণিজ্য করতো কাদের সাথে? রোমান সাম্রাজ্য, মিশর, আরব, চীনের সাথে তাদের সরাসরি সমুদ্র পথে বাণিজ্য চলত। বিখ্যাত ইতালীয় পর্যটক মার্কো পোলো 1300 শতকে পাণ্ড্যদের রাজত্বে রাজবংশে এসেছিল, মানে পাণ্ড্যদের সময় ভিজিট করেছিল মার্কো পোলো 1300 শতাব্দীতে, এবং তার লেখায় এই রাজ্যের অবিশ্বাস্য ধন সম্পত্তি এবং মুক্তার যে ব্যবসা, তার প্রশংসা করা হয়েছে মার্কো পোলোর লেখায়। পাণ্ড্য রাজাদের তৈরি ও পৃষ্ঠপোষকতা করা মন্দিরগুলো তাদের অনন্য স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। চোলেদের মতো তারা শুধু বিশালাকার মূল মন্দির বা বিমানা তৈরিতে মনোযোগ না দিয়ে মন্দিরের চারপাশে একটা প্রবেশদ্বার বা গোপুরম তৈরি করতে বেশি জোর দিয়েছিল। দেখো দ্রাবিড় শিল্পকলাতে কী হয়, একটা মেইন মন্দিরের যে মেইন জায়গা যেখানে আইডল বসানো হয়, তোমার মূর্তি বসানো হয়, সেই জায়গাটা থাকে বিমান, আর তার চারপাশে কিন্তু একটা বড় এরিয়া জুড়ে একটা বাউন্ডারি করা থাকে, আর মন্দিরের প্রবেশ পথে একটা সুন্দর গেট করা থাকে, খুব কারুকার্য করা থাকে সেই গেটে, সেটাকে বলা হয় গোপুরম। আর এই গোপুরম কিন্তু পান্ডিয়ারাই প্রথম চালু করেছিল, গোপুরম বানানো তাদের স্থাপত্য শৈলীতে। তো পান্ডিয়াদের বানানো কিছু মন্দির সম্পর্কে আমরা দেখে নিই, বিখ্যাত মন্দির সম্পর্কে। মাদুরাই মীনাক্ষী আম্মাম মন্দির, মীনাক্ষী আম্মাম টেম্পল, মাদুরাই, যেটা মাদুরাইতে অবস্থিত। প্রধান আকর্ষণ কি? এটা পাণ্ড্য স্থাপত্যের সবথেকে বড় এবং শ্রেষ্ঠ নিদর্শন। যদিও বর্তমান মন্দিরের বেশিরভাগ অংশ পরবর্তীকালে নায়ক রাজাদের সময় পুনর্নির্মিত হয়েছে, তবে এর আদি ভিত এবং মূল পরিকল্পনা কিন্তু পাণ্ড্য রাজাদেরই করা। এবার গোপুরমের সূচনা, যেটা বললাম, গোপুরম এই আর্কিটেক্টের এই বিশেষ জিনিসটা কিন্তু পান্ডিয়া রাজারাই বা পান্ডিয়া আর্কিটেক্টরাই কিন্তু চালু করে। 12 থেকে 1300 শতকে পাণ্ড্য রাজারা, যেমন জটাবর্মন, সুন্দরা পাণ্ড্য, এই মন্দিরের বিশাল পূর্ব এবং পশ্চিম দিকের তোরণ বা গোপুরমগুলো নির্মাণ করতে শুরু করে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট মন্দির হলো কালুগুমালাই ভেট্টুভান কোলাই মন্দির। কালুগুমালাই ভেট্টুভান কোলাই মন্দির, এটা একটা রক কাট মন্দির বা পাহাড় কেটে, একটি সিঙ্গেল পাহাড় কেটে এই মন্দিরটা বানানো হয়েছে। এটা তামিলনাড়ুর থুথুকুডি জেলায় অবস্থিত একটি অসাধারণ রক কাট বা পাহাড় কেটে তৈরি করা মন্দির। এটাকে দক্ষিণের ইলোরা বলা হয়, সেই জন্য এই মন্দিরটা খুব ইম্পর্টেন্ট। কালুগুমালাই ভেট্টুভান কোইল, এই মন্দিরটি কিন্তু দক্ষিণাত্যের বা দক্ষিণের ইলোরা নামে পরিচিত। এছাড়া আরও কিছু এদের স্থাপত্য শৈলীর নিদর্শন হলো চিত্তনাওয়াসাল গুহা মন্দির, কেভ টেম্পল, চিত্তনাওয়াসালের কেভ টেম্পল। নেল্লাইপ্পার মন্দির, থিরুনাভেলিতে অবস্থিত নেল্লাইপ্পার মন্দির। থিরুপারাঙ্কুন্দ্রমন মুরুগান মন্দির, ভগবান কার্তিকের উদ্দেশ্যে বানানো এই মন্দির, থিরুপারাঙ্কুন্দ্রমন মুরুগান মন্দির। একবার দেখে নেবে মন্দিরটা সম্পর্কে, বিশেষ করে এই দুটো মন্দির, কালুগুমালাই মন্দির আর মাদুরাই মীনাক্ষী মন্দির, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। চোলাদের সম্পর্কে আবার দেওয়া রয়েছে, একটু কুইক রিভিশন করে নিই। রাজরাজ 1 কাদের হারিয়েছিল? চেরাদের হারিয়েছিল। ত্রিবান্দম বা তিরুবনন্তপুরা রাজরাজ 1 চেরাদের হারিয়েছিল। কঙ্করার পান্ডা মাদুরাই ইনভেডেড শ্রীলঙ্কা। রাজরাজ 1 এবং রাজেন্দ্র 1 কী করেছিল? পান্ডিয়া এদের সময় তারা পান্ডিয়া মাদুরাইদের যে
মাদুরাইয়ের যে পান্ডিয়ারা ছিল তাদের হারিয়েছিল আর শ্রীলঙ্কায় আক্রমণ করেছিল। বেল বৃহদেশ্বর টেম্পল জানো, তাঞ্জোরে বৃহদেশ্বর টেম্পল বাড়িয়েছিল চোলারা। রাজেন্দ্র ওয়ানকে বলা হয় নেপোলিয়ন অফ সাউথ ইন্ডিয়াটা মনে রাখবে, নেপোলিয়ন অফ সাউথ ইন্ডিয়া বলা হয় রাজেন্দ্র ওয়ানকে। সম্পূর্ণ শ্রীলঙ্কা কিন্তু নিজের দখলে নিয়ে এসেছিলো। তারপর মালয়েশিয়াও কিন্তু অভিযান করেছিল। কমপ্লিটলি কনকোর্ড শ্রীলঙ্কার দেখো তখনকার নাম কী ছিল, আনিরোধাপুরা। ক্রসড গঙ্গা, ডিফেটেড বেঙ্গল কিংস। গঙ্গা ক্রস করে বাংলার যে রাজা তাদের হারিয়ে দিয়েছিল বলে গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিল। পেল নিউ ক্যাপিটাল, গঙ্গাইকোন্ড চোলপুরম নামে একটা নতুন রাজধানী বানিয়েছিল। নেভাল এক্সপিডিশন অ্যাগেন্স্ট শৈলেন্দ্র ডাইনেস্টি, জাভায় যে শৈলেন্দ্র ডাইনেস্টি ছিল ইন্দোনেশিয়া জাভায়, তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযান চালিয়েছিল। গভর্নমেন্ট অ্যান্ড টেম্পল আর্কিটেক্ট জানো, বললাম যেটা নোন ফর লোকাল সেলফ গভর্নমেন্ট, তারা নিজেদের ভিলেজ সেলফ গভর্নমেন্টসের জন্য চোলারা খুব জনপ্রিয় ছিল। উর আর সভা ছিল তাদের দুটো অ্যাসেম্বলি। উর অ্যাসেম্বলিতে কমন পিপল, সাধারণ মানুষ যেতে পারতো। সভায় ছিল লার্নড ব্রাহ্মণ বা শিক্ষিত ব্রাহ্মণরা যেতে পারতো, ব্রাহ্মণদের সভা ছিল সভা অ্যাসেম্বলি। ট্যাক্স কী ছিল, ফেত্তি, এটা খুব ইম্পর্টেন্ট। ফেত্তি ছিল ফোর্স লেবার, কারো যদি রাজস্ব দেওয়ার ক্ষমতা বা রাজস্ব দেওয়ার মতো অর্থ না থাকে তাদের কী হতো, ফোর্স লেবার বা শ্রম দিতে হতো, সেটাকে বলা হতো ফিত্তি। আর কাদমাই ছিল ল্যান্ড রেভিনিউ, যা তোমার জমিতে যা উৎপন্ন হচ্ছে তার কিছু অংশ রাজাকে দিতে হতো, সেটাকে বলা হতো কাদমাই। কাদমাই আর ভিত্তি ছিল দুটো ট্যাক্স। নটরাজ, ব্রোঞ্জের নটরাজ মঞ্চের যে মূর্তি, এটা কিন্তু চোলা ইতিহাসে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। ব্রোঞ্জের নটরাজের মূর্তি, যেটা লস্ট ওয়াক্স টেকনিকে বানানো। দ্রাভিডিয়ান স্টাইল, বিমান স্তূপী, গোপুরম মেইনলি এনেছিল পান্ডিয়ারা, তো এটা এদের সাথে যুক্ত। দ্রাভিডিয়ান স্টাইলদের প্রসার করেছিল এই চোলারা। নাগারা স্টাইলে জানো শিখারা থাকে, কালাস থাকে, আর পঞ্চায়েতান শৈলীও কিন্তু নাগার স্টাইলেরই একটা ভাগ। বেসার স্টাইল বা বেসার শিল্পকলা দেখা যায় উত্তর ভারতের দিকে। ঐরাবতেশ্বর টেম্পেলও কিন্তু চোলাদের সময় তৈরি হয়েছিল। ঐরাবতেশ্বর টেম্পল অ্যাট কুম্বাকোনাম। হয়ে গেল চোলাদের ব্যাপারে আর পান্ডিয়াদের ব্যাপারে। এবার চলে আসি রাষ্ট্রকূট কিন্তু আর একটা শক্তিশালী ডাইনেস্টি ছিল, শক্তিশালী রাজবংশ ছিল দাক্ষিণাত্যের। আর এই শক্তিশালী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ কিন্তু রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। 735 খ্রিস্টাব্দে চালুক্যদের পরাজিত করে এই বংশের ভিত্তি স্থাপন করেন। তার সময় রাজধানী কী ছিল, মান্যাক্ষেত বা মালক্ষেত ছিল রাষ্ট্রকূটদের রাজধানী, যা বর্তমানে কর্ণাটকের গুলবার্গা জেলায় অবস্থিত। রাষ্ট্রকূটদের এমব্লেম কী ছিল, রাষ্ট্রকূটদের রাজকীয় প্রতীক বা এমব্লেম ছিল সোনালী ইগল, গোল্ডেন ইগল। শ্রেষ্ঠ শাসক কারা ছিল, রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক ছিল প্রথম কৃষ্ণ। তিনি ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির, রক কাট টেম্পল কে বানিয়েছিল, কৃষ্ণ ওয়ান, যা একটি মাত্র আস্ত পাথর কেটে তৈরি, সেই জন্য এটাকে মনোলিথিক টেম্পলও বলা হয়। মনোলিথিক রক কাট টেম্পল, মাত্র একটা পাথর কেটে এত সুন্দর মন্দিরটা তৈরি করা হয়। তারপর প্রথম অমোঘ বর্ষ তিনি রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি কন্নড় ভাষায় প্রথম কাব্যগ্রন্থ কবিরাজমার্গ রচনা করেন, খুব ইম্পর্টেন্ট। কোনো এনশিয়েন্ট রাজা যদি কোনো কিছু লিখে থাকে, কোনো কবিতা বলো, পোয়েট বলো, কালেকশন বলো, নাটক বলো, সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখলে হর্ষবর্ধন 3টে নাটক লিখেছিল, তেমনই অমোঘ বর্ষও কিন্তু লিখেছিল কবিরাজমার্গ নামক একটা কাব্যগ্রন্থ। তাকে দক্ষিণের অশোকও বলা হয়, অমোঘ বর্ষকে দক্ষিণের অশোক বলা হয়। তৃতীয় গোবিন্দ এবং প্রথম ধ্রুব, তারা ত্রিপক্ষীয় সংগ্রাম, ট্রাইপার্টারি স্ট্রাগল যেটা বললাম, এই ট্রাইপার্টারি সংগ্রামে বা ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়ে উত্তর ভারত পর্যন্ত নিজেদের ক্ষমতা বিস্তার করেছিলেন। শিল্প এবং স্থাপত্য, ইলোরা কেভ সবথেকে ইম্পর্টেন্ট এই রাজবংশের আমলে। ইলোরার যে কেভ, এতে কিন্তু বৌদ্ধ, হিন্দু এবং জৈন এদের জন্য এই 3 সম্প্রদায়ের মন্দির রয়েছে, বৌদ্ধ, হিন্দু এবং জৈন। এই গুহাগুলো রাষ্ট্রকূটদের আমলের শ্রেষ্ঠ নিদর্শন। এলিফ্যান্টা কেভও কিন্তু, যেটা মুম্বাই অবস্থিত এলিফ্যান্টা কেভ, গুহার ভেতর একটি ত্রিমূর্তির ভাস্কর্য রয়েছে, সেটাই কিন্তু রাষ্ট্রকূট নির্মাণ করিয়েছিল। লিটারেচার, এই সময় কন্নড় সাহিত্যের ব্যাপক উন্নতি ঘটে, আর কন্নড় সাহিত্যে এই সময় 3জন বিখ্যাত লেখক ছিল পম্পা, পন্না আর রন্না। মনে রাখবে, পম্পা, পন্না, রন্না, এই 3জনকে কন্নড় সাহিত্যের ত্রিরত্ন বলা হয়, 3 জুয়েলস বলা হয়, পম্পা, পন্না আর রন্না।
রাষ্ট্রকূটরা কিন্তু আরব বণিকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখত এবং ইসলাম ধর্ম প্রচারের অনুমতি দিয়েছিল নিজেদের সাম্রাজ্যে। কিন্তু রাষ্ট্রকূটরা আরব বণিকদের ইসলাম ধর্ম প্রচারের অনুমতি দিয়েছিল। আরব পর্যটক আল মাসুদি রাষ্ট্রকূট রাজাদের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজা হিসাবে বর্ণনা করেছিলেন। তারপর শেষ শক্তিশালী রাজা ছিলেন তৃতীয় বিষ্ণু। রাষ্ট্রকূটদের শেষ শক্তিশালী রাজা ছিলেন তৃতীয় বিষ্ণু, যিনি চোলদের পরাজিত করে রামেশ্বরমে একটি বিজয় স্তম্ভ স্থাপনা করেছিলেন। তো এই গেল রাষ্ট্রকূট সম্পর্কে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এনশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের যে সমস্ত ছোটোখাটো রাজবংশ ছিল আরও, সেগুলো এবং আরও বাকি কিছু টপিক আমরা আলোচনা করে নেক্সট ভিডিওতে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি পুরো শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোটা দেখার জন্য। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে সাপোর্ট করো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।